জাতীয় সনদ বাস্তবায়নের আদেশ জারির এখতিয়ার সংবিধান অনুযায়ী অন্তর্বর্তী সরকারের নেই বলে মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। একই সঙ্গে তিনি বলেছেন, জাতীয় নির্বাচনের আগে গণভোট অনুষ্ঠান অপ্রয়োজনীয়, অযৌক্তিক ও অবিবেচনাপ্রসূত। ৮ মাস আলোচনার পর জুলাই জাতীয় সনদ বাস্তবায়নের জাতীয় ঐকমত্য কমিশন যে সুপারিশ দিয়েছে তাকে অশ্বডিম্ব বলেছেন বাংলাদেশের কমিউনিস্ট পার্টির সভাপতি সাজ্জাদ জহির চন্দন। তিনি বলছেন, জগা খিচুড়ি মার্কা কমিশনের সুপারিশের পর পরিস্থিতি জটিলতার দিকে মোড় নেয়ার এই দিকটি নিয়ে তিনি বলেছেন, ৮ মাস আলোচনার পর একটা অশ্বডিম্বের মতো একটা অবস্থা তিনি বলছেন। এছাড়া শনিবার দুপুরে বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা মোয়াজ্জেম হোসেন আলাল বলেছেন, বিএনপি এখন অর্জুন গাছের ছালের মতো, যার যখন প্রয়োজন কেটে নিয়ে যায়। তিনি বলেন, দেশে বর্তমানে বহুরূপীদের খপ্পরে পড়েছে, এখন বিএনপির করণীয় হলো ধৈর্য ধরে সময়ের অপেক্ষা করা। সবাইকে স্বাগত জানাচ্ছি ZSRM নিবেদিত দেশ সন্ধ্যায়। আপনাদের সাথে আছে আমি সোনিয়া হক এবং আজকে আলোচনার বিষয় রেখেছি জুলাই সনদ ও হ্যানা জটিলতা। আজকে এই বিষয়টি নিয়ে কথা বলতে আমার সাথে স্টুডিওতে যুক্ত হয়েছেন শামসুজ্জামান দুদু, বিএনপির ভাইস চেয়ারম্যান, এবং আমার সাথে যুক্ত হয়েছেন আবুল কালাম আজাদ মজুমদার, প্রধান উপদেষ্টা ডেপুটি প্রেস সচিব। দুজনকে স্বাগত জানাই। এবং যেটা বলছিলাম, অনেকগুলো খবর এই জুলাই সনদকে কেন্দ্র করে বেশ উত্তপ্ত দেশের রাজনৈতিক অঙ্গন। বিএনপির পক্ষ থেকে নানা রকমের মন্তব্য আসছে, এনসিপি এবং জামায়াতে ইসলামী সেখান থেকেও নানা রকমের মন্তব্য পাওয়া যাচ্ছে। আমি এই প্রসঙ্গে শামসুজ্জামান দুদু আপনাকে দিয়ে আলোচনাটা শুরু করতে চাই, যেহেতু শেষ করেছিলাম মোয়াজ্জেম হোসেন আলালের একটি বক্তব্য দিয়ে, যে বিএনপি অর্জুন গাছের ছালের মতো, যার যখন প্রয়োজন কেটে নিয়ে যায়, এবং তিনি বলছেন যে বিএনপির এখন করণীয় হলো ধৈর্য ধরে সময়ের অপেক্ষা করা। বিএনপি বহু বছর অপেক্ষা করেছে, আবারও ধৈর্য ধরা এবং সময়ের অপেক্ষা করার কথা বলছেন আপনারা। কতদিনের কথা বলছেন আসলে? দুটো জিনিস আছে। সময় নির্ধারিত সরকার কর্তৃক, যেটা ফেব্রুয়ারির প্রথমার্ধে যে নির্বাচনের ঘোষণা বর্তমান সরকারের প্রধান ডক্টর মোহাম্মদ ইউনূস সাহেব বলেছেন, এবং তিনি এ মন্তব্য করেছেন যে এই নির্বাচন হবে ঐতিহাসিক, এবং তিনি প্রতিশ্রুতিবদ্ধ। এই সরকারের দুটো দিক, সরকার প্রধান হিসেবে তার বিশ্বাসযোগ্যতা, তার সমর্থন, তার ব্যক্তিগত চরিত্র, দেশে বিদেশে তার সুনাম। আরেকটি হচ্ছে, এটা আরো গুরুত্বপূর্ণ, একটি ঐতিহাসিক দেশ কাঁপানো গণঅভ্যুত্থান, সেটা হচ্ছে 24-এর গণঅভ্যুত্থান, 30 এবং আগস্টের। তিনি ডক্টর মোহাম্মদ ইউনূস সাহেব 1/11-এর পরেও তাকে আহ্বান করা হয়েছিল, তখন তিনি আসেননি। এইবার তিনি সম্ভবত বিদেশে ছিলেন, প্যারিসে ছিলেন, কিন্তু তাকে আহ্বান করার পরে তিনি সাড়া দিয়েছেন, তিনি নিজে থেকে এখানে আসেননি। তো আমাকে, যেহেতু আমরা নিজেরা ডিসেম্বরের নির্বাচনের পক্ষপাতী ছিলাম, বিএনপি সহ ম্যাক্সিমাম দলই ডিসেম্বরের নির্বাচনের অবস্থা ছিল, তো উনি এসে জুন, পরে সম্ভবত এপ্রিল, তারপরে তিনি এই ফেব্রুয়ারি কথা বলেছেন। এই ফেব্রুয়ারি নিয়ে অনেক বক্তব্য আছে, নানানভাবে, নানান মহলে, কিন্তু আমি বিশ্বাস করতে চাই, আস্থায় রাখতে চাই যে ফেব্রুয়ারি প্রথমার্ধে নির্বাচনটি হবে। এই কারণে হবে যে দেশের বর্তমান সিচুয়েশনে সরকারের প্রতিশ্রুতির কথা উল্লেখ করেছেন, আর এই নির্বাচন যদি সরকার বা বিরোধী দল করতে ব্যর্থ হয়, তাহলে যে সংকটগুলোর মুখোমুখি হবে সেটি খুব সহজ সংকট, এটা আমার কাছে মনে হয় না। কারণ আমাদের দেশের মধ্যে একটি অস্থিতিশীল, একটি বিশৃঙ্খলাপূর্ণ আবহাওয়া তৈরি করার জন্যে মহল বিশেষ কিন্তু তৈরি। দেশের বাইরে, দেশের ভিতরে আমাদের শত্রু মিত্র দুই আছে। যেমন যিনি বাংলাদেশের ঐতিহাসিকভাবে সব থেকে বড় দুর্নীতিবাজ, খুনি
গণহত্যাকারী, সে কিন্তু খুব নিকটেই আছে ভারতের বক্তব্য ইদানিং অনেক পরিবর্তিত, তারপরেও তার কিন্তু এখনো বিচার হয়নি। মানে বিচার যেটা হয়েছে আইন কি আদালত অবমাননা 6 মাসের একটা জেল, সম্ভবত আমরা খুব শীঘ্রই একটা বড় ধরনের মামলা রায় পেতে পারি। তো এই খুনি এখনো আমাদের খুব কাছাকাছি আছে, তার লোকজনও আছে, সেই জন্যে ঐক্য ভাঙা যাবে না, ঢিলা দেওয়া যাবে না। ঐক্য মানে কি? রাজনৈতিক দলগুলোর মধ্যে ঐক্য বলছেন? রাজনৈতিক প্রতিশ্রুতির ঐক্য, গণতন্ত্রে থাকবার ঐক্য। আমাদের একটা মনে হয় যে একটা মঞ্চে না থাকলে ঐক্যটা থাকে না। বিশ্বাস, চিন্তা, আস্থার, এটা আমি 100 মাইল দূরে থাকলেও এটা কাছাকাছি দেখি, সেটা গণতন্ত্র। এর আগে ছিল স্বৈরতন্ত্র, এখন গণতন্ত্রের একটা উত্তরণের সম্ভাবনা দেখা দিয়েছে। 16 বছরের লড়াই, কেউ হয়তো 1 বছর ছিল, কেউ 2 বছর, কেউ 10 বছর, কেউ কারোর সংসার তছনছ হয়ে গেছে, কারোর ভাই মারা গেছে, কেউ নিজে গুম হয়ে গেছিল। এই সব কিছুর সমষ্টিগত মুক্তি হচ্ছে জুলাই আগস্টের পরিসমাপ্তি। তো এই পরিসমাপ্তির উত্তরণটা কি? গণতন্ত্র। গণতন্ত্রে যাওয়ার পথ কি? নির্বাচন। সেই নির্বাচন ছাড়া কাজটা এখনো অসম্পূর্ণতার মধ্যে আছে বলে আমার কাছে। নির্বাচন নিয়ে কোনো শঙ্কা, কোনো সংশয় আপনার আছে কিনা? আমার নাই। আপনার নাই? আপনি আশাবাদী নির্বাচন হচ্ছে, ইলেকশন হবে? অবশ্যই। আমি চলে যেতে চাই জনাব আবুল কালাম আজাদ মজুমদার আপনার কাছে, যে বিষয়গুলো নিয়ে কথা বলছিলাম, এবং আরেকটু উল্লেখ করতে চাই, সেটা হলো যে শেখ হাসিনার সাক্ষাৎকার প্রসঙ্গে মির্জা ফখরুল ইসলাম আলমগীর আরো বলেছেন যে উনি দেশের বাইরে থেকে সাক্ষাৎকার দিচ্ছেন বিভিন্ন সংবাদ মাধ্যমে, তাকে ফিরিয়ে আনার জন্য ভারত সরকারকে অনুরোধ করা উচিত বলে তিনি মনে করছেন, কারণ তাকে বিচারের মুখোমুখি করতে হবে। এই বিষয়টি নিয়ে কোনো ধরনের প্রস্তুতি কিংবা সরকারের কোনো রকমের আয়োজন আছে কিনা? এবং সেই সাথে আরেকটু যোগ করতে চাই, সেটা মির্জা ফখরুল ইসলাম আলমগীরের বক্তব্য, দেশে যত ধরনের সংকট তৈরি হচ্ছে এই মুহূর্তে রাজনৈতিক অঙ্গনে, সেটির জন্য আসলে অন্তর্বর্তীকালীন সরকার দায়ী, এমনটাই তিনি বলছেন। আপনার বিশ্লেষণটা কি? ধন্যবাদ। উনি একটা রাজনৈতিক দলের গুরুত্বপূর্ণ নেতা, ওনার বক্তব্য অবশ্যই গুরুত্ব বহন করে, কিন্তু আমরা বিশ্বাস করি যে দেশে যে রাজনৈতিক সংকটটা বিভিন্ন সময় আমরা অতীতে দেখেছি, অতীতের সরকার জনগণকে উপেক্ষা করে একতরফা নির্বাচন বা ভোটারবিহীন নির্বাচন আয়োজনের ফলে যে রাজনৈতিক সংকটগুলো তৈরি হয়েছে, সেখান থেকে মানুষের একটা ক্ষোভের বিস্ফোরণ ঘটেছে। এই একতরফা নির্বাচন, পাশাপাশি নানাবিধ অপশাসন, দুঃশাসন, দুর্নীতি এগুলোর কারণে, যার ফলে দেশে একটা গণ অভ্যুত্থান হয়েছে। এখন গণ অভ্যুত্থান হওয়ার পরপরই নতুন কিছু সিচুয়েশন উদ্ভব হয়েছে, যেগুলোকে অন্তর্বর্তীকালীন সরকারকে এগুলো সামাল দিতে হচ্ছে। আমরা মনে করি যে এগুলো প্রতিদিনই কিছু না কিছু ক্রাইসিসের মধ্য দিয়েই দেশটা কিন্তু যাচ্ছে, এবং এই ক্রাইসিস ম্যানেজমেন্টের কাজটাও কিন্তু এই অন্তর্বর্তীকালীন সরকারকে করতে হচ্ছে। এবং আমরা মনে করি যে এসব ক্ষেত্রে সরকার যথেষ্ট সফলতার পরিচয় দিয়েছে। সফলতার পরিচয় দিয়ে এই যে গত 1.5 বছরে দেশকে নির্বাচনমুখী করেছে। গণতান্ত্রিক উত্তরণটা আমাদের জন্য জরুরি, এবং এই গণতান্ত্রিক উত্তরণের জন্য আমাদের একটা অপরিহার্য বিষয় হচ্ছে নির্বাচন। নির্বাচনের আগে আরও দুটো চাওয়া ছিল মানুষের, একটা হচ্ছে সংস্কার আর একটা হচ্ছে বিচার। একটু আগে দুদুভাই কথা বলেছেন, ওনার যে বক্তব্য, এগুলোর সাথে দ্বিমত করার কোনো সুযোগ নেই। আপনার সংস্কার প্রক্রিয়াটা এগিয়ে চলছে, সংস্কার নিয়ে দ্বিমত আছে, ভিন্ন মত আছে, রাজনীতিতে উত্তাপ আছে, এগুলো আগেও ছিল। এমন না যে এই প্রথম রাজনৈতিক দলগুলো এই সংস্কার প্রক্রিয়ার এই বিভিন্ন বিষয় নিয়ে সমালোচনা করছে, তা না। এই প্রক্রিয়াটা যখন শুরু হয়েছে তখন থেকেই কিন্তু বিভিন্ন দল তার যার যার নিজস্ব অবস্থান ব্যক্ত করেছে, কিন্তু পরবর্তীতে সেগুলো সমাধানও হয়েছে। তাদের প্রত্যেকের যে কনসার্নের যে জায়গাগুলো ছিল সেগুলো অ্যাড্রেস করা হয়েছে। আমরা মনে করি এখনও যদি কারো কোনো কনসার্ন থাকে, সেই কনসার্নগুলো অ্যাড্রেস করার সুযোগ আছে। সেই কনসার্নগুলো অ্যাড্রেস করে রিফর্মটাকে এগিয়ে নিয়ে যাওয়া, বিচারের তো একটা প্রত্যাশা আমাদের আছে, সেই বিচারের প্রত্যাশাও আমাদের আশা করি খুব শীঘ্রই হয়তো পূরণ হবে, কারণ একটা রায়ের ডেট আমরা পাবো বলে আশা করছি এই নভেম্বর মাসেই।
এটার পাশাপাশি তারপরে বাকি থাকলো নির্বাচন নিয়ে দুদু ভাই যেমন বলেছেন ওনার কোনো সংশয় নাই। আমরা মনে করি যে এটা নিয়ে কোনো সংশয় থাকার কোনো কারণ নেই। এটা নিয়ে সংশয় খুব সূক্ষ্মভাবে উৎপাদন করছে আসলে যারা এই নির্বাচনটা না হলে সুবিধা পাবে বা যারা মনে করছে যে নির্বাচনটাকে কোনোভাবে বিলম্বিত করে তাদের পলিটিক্যাল কামব্যাকটা করা যায়, তাদের হয়ে যারা কথা বলে বা তারা নির্বাচন নিয়ে মানুষের মধ্যে কিছু সংশয় উৎপাদন করে। কিন্তু আমরা দেশের সাধারণ মানুষ, আপামর মানুষ, দেশে অলরেডি নির্বাচনে হাওয়া বইতে শুরু করেছে। আপনি যদি গ্রামে গঞ্জে খোঁজ নেন দেখবেন যে মানুষ নির্বাচন নিয়ে কথা বলা শুরু করেছে। অনেকে তো নির্বাচনটিকে আসলে বিলম্বিত বা প্রলম্বিত করার দায় অন্তর্বর্তীকালীন সরকারকেও দিচ্ছেন, যে তারা অনেকদিন ক্ষমতায় থাকতে চায়, এই কারণে তারা। আমি তো সেই ব্যাখ্যাটাই আপনাকে দিলাম। নির্বাচন তো এখনো প্রলম্বিত হয়নি, নির্বাচন বিলম্বিত হয়নি। অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান একটা সময়সীমা ঘোষণা করেছিলেন যে ডিসেম্বর থেকে জুনের মধ্যে। উনি তো ওনার সময়সীমার মধ্যেই আছে। তো যতক্ষণ পর্যন্ত আপনি কোনো অপরাধ করেননি ততক্ষণ পর্যন্ত আপনাকে একজন অপরাধী কিভাবে বলবে? কিংবা এই যে জুলাই সনদ, হ্যাঁ ভোট, গণভোট, এই বিষয়গুলোকে সামনে জুলাই সনদ নিয়ে তো আমাদের একটা ঐক্যমত্য হয়েছে যে গণভোটের বিষয়ে গণভোট একটা প্রয়োজন। এখন যেটা নিয়ে দ্বিমত সেটা হচ্ছে গণভোটটা নির্বাচনের আগে হবে না নির্বাচনের দিন হবে। এটা নিয়ে কথাবার্তা বলে একটা সমাধানের জায়গায় আসা যাবে। এটা নিয়ে আমার মনে হয় না এটা নিয়ে বড় কোনো সংকটে দেশ পড়বে। আর জুলাই সনদ একটা গণভোট হওয়া প্রয়োজন, সেটা তো রাজনৈতিক দলগুলো সবাই সম্মতি দিয়েছেই। আর জাতীয় নির্বাচন তো এখনো বিলম্বিত হয়নি। তো যেই জিনিস বিলম্বিত হয়নি সেটা নিয়ে কারা বিলম্বিত হতে পারে বলে সংশয় উৎপাদন করার চেষ্টা করছে। আমি কিন্তু সেই কথাটাই আপনাকে একটু আগে বলেছিলাম যে তারাই সংশয় উৎপাদন করার চেষ্টা করছে যারা মনে করে নির্বাচনটা বিলম্বিত হলে তারা যাদেরকে পছন্দ করে বা তারা যাদেরকে ফিরিয়ে আনতে চায়, সেই ফ্যাসিবাদী শক্তি, তারা বেনিফিটেড হবে। এই ধরনের কিছু মানুষ নির্বাচন নিয়ে সংশয় উৎপাদন করছে। কিন্তু বাস্তবে আসলে নির্বাচন নিয়ে আমরা সংশয়ের কোনো কারণ দেখি না, কারণ নির্বাচনের প্রস্তুতি সরকারের দিক থেকেও পূর্ণোদ্যমে এগিয়ে চলেছে। নির্বাচন কমিশনও নির্বাচনের প্রস্তুতি নিয়ে পূর্ণোদ্যমে নিচ্ছে। আমি মনে করি বা আমরা দেখতে পাচ্ছি রাজনৈতিক দলগুলোও কিন্তু আসলে নির্বাচনী কার্যক্রম অনেক দূর এগিয়ে নিয়ে গিয়েছে। কারো কারো ক্ষেত্রে প্রার্থী অলরেডি ঘোষণা করা হয়ে গেছে। বিএনপি যেমন সম্ভাব্য প্রার্থীদের ইন্টারভিউ করছে। এগুলো তো নির্বাচনের প্রসেস। নির্বাচনের ভোটের দিন শুধুমাত্র নির্বাচন হয় না, নির্বাচন একটা লম্বা প্রসেস। সো এই প্রসেসগুলো তো হচ্ছে। তাহলে এই প্রসেসগুলো যতক্ষণ পর্যন্ত থেমে না যাচ্ছে ততক্ষণ পর্যন্ত নির্বাচনকে প্রলম্বিত করা হবে, নির্বাচন হবে কিনা এই সংশয়গুলো উৎপাদন যারা করে তাদের নিয়ে আমার যথেষ্ট সংশয় আছে। তাদের উদ্দেশ্যটা আসলে সংশয়পূর্ণ। আমি আরেকটু যোগ করি, সেটি হলো যে নির্বাচনের দিন বিএনপির দাবি গণভোটের যে বিষয়টি নির্বাচনের দিনে আয়োজন করার বিষয়। গণভোট এই কনসেপ্টটা বাংলাদেশে আসলে যারা গণভোট এর আগে যে গণভোটগুলো হয়েছে যারা দেখে নাই, পরবর্তী সময়ে আমরা যারা আছি তারা গণভোট সম্পর্কে এখন পর্যন্ত স্পষ্ট ধারণা আমাদের নাই। এই গণভোটটা দিবে একেবারে বাংলাদেশের তৃণমূল পর্যায়ে যেসব মানুষগুলো আছে তারাও কিন্তু দিবে। গণভোটের যে কনসেপ্ট সেটা আসলে এখন পর্যন্ত পরিষ্কার করতে পেরেছেন? সেটা পরিষ্কার করার কাজ চলছে। সেটা তো মানুষকে যাতে ধারণা দেওয়া যায়, সেটা তো ওভারনাইট আপনার কনসেপ্টটা মানুষের কাছে তো পরিষ্কার করা যাবে না। গণভোটের সময়সীমা যখন ঘোষণা করা হবে তার আগে গণভোটের জন্য সরকারের পক্ষ থেকে ক্যাম্পেইন চালানো হবে। গণভোটের পক্ষে যারা গণভোটে প্রত্যেকের তো একটা নিজস্ব মতামত থাকবে। রাজনৈতিক দলগুলো তাদের মতো করেও তারা কিন্তু জনমত তৈরি করবে। এই প্রসেসটা তো স্টার্ট হতে হবে আপনার। যে এই প্রসেসটা যখন সরকার একটা গণভোটের সময়সীমাটা ঘোষণা করে দেবে, আপাতত গণভোটের ব্যাপারে কি হয়েছে, গণভোটের ব্যাপারে আপাতত একটা ঐক্যমত্য এসেছে যে গণভোটটা প্রয়োজন। জুলাই জাতীয় যে সনদটা প্রণীত হয়েছে, যেটা আমাদের অধিকাংশ রাজনৈতিক দল যেটাতে স্বাক্ষর করেছে, সেটার উপর একটা গণভোট প্রয়োজন। এটা নিয়ে কিন্তু কারোর মধ্যে কোনো দ্বিমত নেই। দ্বিমত নাই কি আছে? আমি শুরুতেই একটা কথা বলেছিলাম মির্জা ফখরুল ইসলাম আলমগীরের, যে তিনি আসলে এই নির্বাচনটি নিয়ে, গণভোটটি নিয়ে কি ভাবছেন। আমি বিরতির পরে তিনি কিন্তু একবারও বলেননি যে গণভোট প্রয়োজন নেই। আমি বিএনপির কাউকেই বলতে শুনিনি যে গণভোটের প্রয়োজন নেই। আমি আরো একবার যদি তার মন্তব্যটি রেখে যদি আমি বিরতিতে যাই, তিনি বলছেন যে জাতীয় সনদ বাস্তবায়নের আদেশ জারির এখতিয়ার সংবিধান অনুযায়ী অন্তর্বর্তী সরকারের নেই বলে মন্তব্য করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। একই সঙ্গে তিনি বলেছেন জাতীয় নির্বাচনের আগে গণভোট অনুষ্ঠান অপ্রয়োজনীয়, অযৌক্তিক ও অবিবেচনাপ্রসূত। আলোচনা নিয়ে যেতে চাই, সেটি হলো অনেকে মনে করছেন যে আগামী ফেব্রুয়ারির যে নির্বাচন সেই সময়টাকে সামনে রেখে
এই যে সংস্কার বাস্তবায়নের সুপারিশগুলো বিএনপিকে এক ধরনের বেকায়দায় ফেলেছে। বিএনপি এখন এটিকে নাও বলতে পারছে না, মেনেও নিতে পারছে না, আবার সেটিকে প্রত্যাখ্যানও করতে পারছে না, কারণ বিএনপি নানা রকমের অভিযোগ কিন্তু এর মধ্যে শুরু হয়ে গেছে। কারণ প্রত্যাখ্যান করলে তারা ভাবছে যে এটি হয়তো বা মানুষের মনে এক ধরনের আশঙ্কা তৈরি করতে পারে যে বিএনপি সংস্কার চায় না। আবার যদি তারা মেনে নেয় তাহলে সেক্ষেত্রে বলা যাবে যে বিএনপি এক ধরনের পরাজয় বরণ করেছে, এরকমটা অনেকে বলছেন। তো সেক্ষেত্রে এই যে আবার একটু যদি জনাব হাসনাত আব্দুল্লাহর একটা প্রসঙ্গ আমি আনি, সেটা হলো যে তিনি জুলাই সনদ নিয়ে বিএনপির উদ্দেশ্যে বলছেন যে কাবিনে স্বাক্ষর করেছেন, সংসার তো এখন করতে হবে। কি মনে হয় ডিভোর্সের কোনো সুযোগ আছে কিনা? এটা বোধহয় হাসনাত আব্দুল্লাহ না, পাটোয়ারি, সম্ভবত পাটোয়ারি আমার কাছে মনে হয়। আচ্ছা, ওকে, ফাইন, হতে পারে, তাদের একজন বলেছেন। সিনেমেটের পাটোয়ারি, এরা তরুণ তো, রাজনীতিটাকে উপমা বিবর্জিত নোংরামের ভিতরে নিয়ে যাওয়া, বিবাহের সঙ্গে রাজনীতির তুলনা করাটা, চুক্তি স্বাক্ষরের সঙ্গে তুলনা করাটা, সনদের স্বাক্ষর করাটা তুলনা করাটা, রাজনীতি সম্বন্ধে অনভিজ্ঞতাটাই মানে সামনে নিয়ে আসে। এরাই তরুণ, এদের এই যে নতুন দলটা এনসিপি, একটা বড় অংশ গণঅভ্যুত্থানের সঙ্গে সম্পৃক্ত ছিল। বয়স যাই হোক, তারা ইতিহাসের সেই ব্যক্তি হতে পারত যেগুলো অপ্রতিরোধ্যভাবে ইতিহাসে স্বর্ণাক্ষরে নাম থাকে। তো মানুষ নিজেকে গড়ে, আবার নিজেকেও আবার ভেঙে ফেলে, মানে অভিনেতারা যেমন একসময় নায়ক থাকে আবার ভিলেনও হয়ে যায়। কেন আমি বলছি যে যেই ধরনের সমালোচনা হওয়ার দরকার রাজনীতিতে, তার ভিতরে নোংরামিটা বাদ দেওয়া, এটা যদি আমরা না করতে পারি তাহলে আমাদের পরবর্তী জেনারেশনগুলো এর সঙ্গে জড়িয়ে যাবে। গণতন্ত্র নোংরামির কোনো সুযোগ নাই, স্বৈরতন্ত্রে আছে। মানুষের চরিত্র হনন করা, মানুষকে ছোট করা, মিথ্যা অপবাদ দেওয়া, এগুলো করতে পারে। জুলাইয়ে আমরা স্বাক্ষরকারী, সনদের স্বাক্ষরকারী, কিন্তু যাদের স্বাক্ষর করার এক নম্বরে থাকার কথা ছিল তারা ছিলেন, তারা স্বাক্ষর করে নাই। বিশেষত আমি এনসিপির কথা বলছি। আমার এখন মনে হয়েছে এই স্বাক্ষর না করার যে নিজের কাছে যে পরিতাপ নিজেদের মধ্যে, পরবর্তীতে তারা যে অনুধাবন করেছে, এটার সঙ্গে তারা সরাসরি যুক্ত ছিল, রক্ত দিয়েছে। আমরা 16 বছর ধরে করছি, তারা আবার এটা করতে স্বাক্ষর করতে ব্যর্থ হয়েছে। আপনারা তো স্বাক্ষর করেও তো এখন অভিযোগ করছেন। একটা জিনিস আজকে বলি, গণতন্ত্রে আপনি যাকে সমর্থন দিবেন তার ত্রুটি, বিচ্যুতি, অসম্পন্নতা যদি আপনার চোখে পড়ে, এটা বলাটা হচ্ছে সততা। তাকে সমর্থনের আরেকটা ভিত্তি রচনা করা, সতর্ক করা। আর আপনি যদি নজরে আসার পরও তার ত্রুটিগুলো সামনে না আসেন, তাহলে বন্ধু বেশি শত্রু। আমরা তো ওই রকম বন্ধু বেশি শত্রু হতে চাই নাই। যেমন এখানে স্পষ্ট করে বলি যে 1 বছর ধরে ঐক্য কমিশনের আমরা আলোচনা করছি, এমনকি এই ঐক্য কমিশন রাগ ঢাকাও ছিল না, এটা লাইভ হয়েছে। যারা আগ্রহী তারা এটা কিন্তু দেখছে। কিন্তু ঐক্য কমিশনের যে আলোচনা হয়েছে, সেটা জুলাই সনদে যে রিপোর্ট সরকারের কাছে জমা দিছে, অনেক কিছুই বাদ দিছে। সেইগুলো সততার ক্ষেত্রে ডক্টর আলী রিয়াজ যখন ঢাকা ইউনিভার্সিটি জাতীয় ছাত্রলীগ করে, আমি জাতীয়তাবাদী ছাত্র দলের নেতা ছিলাম, ওর নির্বাচনে আমরা একেবারে প্রাথমিক যখন একেবারে প্রথম দিকে নির্বাচন করি রাখছি, তো ও হলো সাহিত্য সম্পাদক হয়েছিল, আমি হলাম সাহিত্য সম্পাদক ছাত্র দলে, ওরা জাতীয় ছাত্রলীগের। পরে পাস টাস করার ভিতরে পরে ও বিদেশে চলে গেল, পড়াশোনা করলো, চাকরিতে গেল, আমরা ছাত্র রাজনীতি থেকে গেলাম। এটা কেন বলছি যে এক ধরনের বিচ্ছিন্নতায় নিজেকে সে নিয়ে সরিয়ে গেছে। আবার এই সরকার তাকে নিয়ে আনছে ভালো কিছু করার জন্য, কিন্তু সে ভালো থেকে আমার কাছে মনে হয়েছে যে বিতর্কগুলো তৈরি করছে সেটা জাতীয় ঐক্যের জন্য ভালো কিছু না। তো সেই জিনিসগুলো সে, এই যেমন আমি পরিষ্কার করে বলি যে এখানে ভিন্ন মতামত, নোট অফ ডিসেন্ট, এগুলো কিন্তু খুব গুরুত্বপূর্ণ।
এমনকি আমাদের পক্ষ থেকে বলা হয়েছে আমরা আমাদের পরবর্তী রাজনৈতিক কর্মসূচিতে এটা দিয়ে আমরা নির্বাচনে যাব। আমরা নোট অফ ডিসেন্ট পার্লামেন্টে আমরা যদি ক্ষমতায় যাই, আমরা যদি সংখ্যাগরিষ্ঠ হই, আমরা যদি সংবিধান সংশোধনের অধিকার পাই, তাহলে আমরা এটা সন্নিবেশিত করব। তো এই সততাটা তার ভিতরে সর্বশেষ আমি দেখতে পাই নাই, যেটা সে বর্জন না। জুলাই সনদের অনেক বিষয় নিয়ে কিন্তু বিএনপির অভিযোগ আছে, সময়টি নিয়ে বা স্বয়ংক্রিয়ভাবে যে বিষয়টি আসছে এটি নিয়েও কিন্তু অভিযোগ আছে। মানে আর কি অভিযোগ আছে? অভিযোগটা সবচেয়ে বড় জিনিসটা যে আপনি চোখের সামনে চোখ উল্টিয়ে ফেলবেন। মানে এর তো সহসভাপতি হিসাবে ডক্টর ইউনূসের প্রধান উনি এখানে ছিলেন, তো সেখানে যে আলোচনাগুলো হয়েছে সেইগুলো তো বর্জন করা তার দরকার ছিল না। এটা আমাদের এখন এই টোটাল আলোচনা করতে অনেক সময় লেগে যাবে। তো এই জায়গাটা আমি পরিষ্কার করে কথা বলি, সে কোনো দলেরও সদস্য না। তার কাছ থেকে আমরা যেটা প্রত্যাশা করতাম সেটা পাইনি বলে আমাদের মহাসচিব সরাসরি কিন্তু এটা বলেছেন, একটু কঠোর ভাষায় বলেছেন, যাতে এই জিনিসটা এই জায়গায় শেষ হয়, যে তারা বিশ্বাসঘাতকতার প্রশ্ন এখানে আলোচনায় আসছে। কেন আসবে এই কথাগুলো? কিভাবে শেষ হবে? এরকম এটি সংশোধনের জন্য কি আবার বসবে এরকম কিছু? এটা তো শেষ হয়ে গেছে। তাইলে সেক্ষেত্রে কিভাবে সংশোধন হবে? এখন যে জিনিসটা জুলাই সনদে যে প্রসঙ্গগুলো অসম্পূর্ণতা থেকে গেল, এটা সরকারকে দায় নিতে হবে। আমরা তো নির্বাচনে যাব। আচ্ছা, জুলাই সনদের স্বাক্ষরকারী দল হিসাবে আমরা তো পরিচ্ছন্নতা প্রত্যাশা করেছিলাম, সেটা তো হয় নাই। তো হয় নাই তার মানে এই নয় যে আমি বর্জন করে চলে যাচ্ছি। ওকে, আমরা এই কথাগুলো উল্লেখ করে সরকারের নজরে রেখে সামনের দিকে যেতে চাচ্ছি। তিক্ততা নিয়ে না, সমালোচনা কখনো তিক্ততা না। ওকে, আমি ফিরবো, আমি আবার ফিরবো। গণভোট নিয়ে আসলে কথা বলতে চাই। গণভোট নিয়ে বিএনপি বলছে গণভোট নির্বাচনের দিনে হবে। আবার জামাত এবং এনসিপির পক্ষ থেকে বলা হয়েছে যে এটি নভেম্বরের যে কোনো একটা সময়ে বা 15ই নভেম্বরের মধ্যে করতে। জামাত গত পরশু আমরা যেটা দেখেছি যে শুক্রবারের মধ্যে এটি আদেশ জারির কথা জন্য তাগিদ দিয়েছে, এমনটাও আমরা শুনেছি। এবং বিএনপির পক্ষ থেকে এই বিষয়ে একটি অভিযোগ রয়েছে যে এই জুলাই সনদে জামাত এবং এনসিপিকে বেশি প্রাধান্য দেওয়া হয়েছে, বিএনপিকে কোণঠাসা করে ফেলা হয়েছে। গণভোট নিয়ে জানতে চাই, নির্বাচনের দিনে হলে কি লাভ, আগে হলে কি লাভ, এই বিষয়গুলো নিশ্চয়ই আপনি বলতে চাইবেন জনাব আবুল কালাম আজাদ মজুমদার। ধন্যবাদ। এখানে তো আসলে আমাদের বলার কিছু নেই, প্রত্যেকটা রাজনৈতিক দলই যার যার অবস্থান ব্যাখ্যা করেছে। আপনি জানেন যে কিছুদিন আগে 3টা বড় রাজনৈতিক দল তারা মাননীয় প্রধান উপদেষ্টার সাথে দেখা করেছেন, সেখানেও ওনারা এই বিষয়গুলো নিয়ে কথা বলেছেন, এগুলোর ভালো মন্দ দিক তারা আলোচনা করেছেন। জামাত যেমন তারা বলেছেন যে গণভোট যদি নির্বাচনের দিনে হয় তাহলে জুলাই সনদের দিকে আসলে কারো মনোযোগ থাকবে না, কারণ সবাই যার যার নিজের আসন নিশ্চিত করার জন্য আপনার ব্যস্ত থাকবে, কারণ তখন গণভোটটা কারো কাছে মুখ্য থাকবে না, এই জন্য তারা গণভোটটা আগে চেয়েছেন। এটা তাদের যুক্তি, এটা কিন্তু আমাদের সরকারের কোনো যুক্তি নেই। আবার বিএনপির পক্ষ থেকে ওনারা বলেছেন যে ওনারা চাচ্ছেন যে গণভোটটা একদিনে হোক নির্বাচন, তাহলে আমাদের রিসোর্স ওয়েস্ট করা লাগবে না, পাশাপাশি আমাদের ভোটার মোবিলাইজেশনের ব্যাপারে খুব একটা চিন্তা করতে হবে না, এবং আমাদের জনমতটাকেও তখন এ বিষয়ে জনমত তৈরি করার জন্য সরকার যথেষ্ট সময় পাবে। তো সবারই কিছু পয়েন্ট আছে, তো এখন কোন পয়েন্টটা স্ট্রং কোন পয়েন্টটা দুর্বল এগুলো সরকারের বিবেচনা করার বিষয়। এখন পর্যন্ত তো সরকার কোনো সিদ্ধান্ত ঘোষণা করেনি, ঐক্যমত্য কমিশন শুধুমাত্র সুপারিশ দিয়েছে। এই সুপারিশগুলো কিন্তু পর্যালোচনা করার সুযোগ আছে, পর্যালোচনা করা। এবং আরেকটা জিনিস আমি আপনাকে বলি, রাজনৈতিক দলগুলো যখন আলোচনা করেছে তখন কিন্তু তারা মাননীয় প্রধান উপদেষ্টার উপর কিন্তু এই দায়িত্বটা দিয়েছেন যে আপনি একটা সিদ্ধান্ত দিবেন, কারণ দৃশ্যত কিছু কিছু বিষয়ে যখন রাজনৈতিক দলগুলো এক হতে পারছিল না তখন রাষ্ট্রের
একজন গুরুত্বপূর্ণ অভিভাবক হিসেবে ওনারা তার কাছেও একটা সিদ্ধান্ত চেয়েছেন। গতকাল না ঠিক পরশু সংবাদ সম্মেলনে মাননীয় আইন উপদেষ্টা উনিও বলেছেন যে সিদ্ধান্তটা মাননীয় প্রধান উপদেষ্টা দিবেন এবং অন্যান্য উপদেষ্টারা ওনাকে সহযোগিতা করবেন। তো আমার মনে হয় এই বিষয়ে আমরা বিতর্কতা আর লম্বা না করে আমরা একটু ওনার সিদ্ধান্তটার জন্য অপেক্ষা করি। আমার ধারণা আমাদের দেশের জন্য, আমাদের রাজনীতির জন্য, আমাদের সমাজের জন্য যেটা সবচাইতে ভালো হবে, উনি যেটা সবচাইতে উপযুক্ত মনে করবেন সেই সিদ্ধান্তটাই উনি দেবেন। অবশ্যই নেবেন। কিন্তু আমি আরেকটু যুক্ত করি এই প্রশ্নের সাথে, সেটি হলো যে যেহেতু দেশের রাজনীতি নিয়ে কথা বলছি এবং এই জুলাই সনদ নিয়ে রাজনৈতিক দলগুলোর মধ্যে এক ধরনের মতানৈক্য মানে মতবিভেদ প্রথম থেকেই ছিল, সুপারিশ পাওয়ার পর এটি আরো বেশি প্রকট হয়েছে বিভিন্ন রাজনৈতিক দলের মধ্যে আমরা দেখেছি। তো সেক্ষেত্রে জামাত এবং বিএনপির যে মাঝখানে যে সূক্ষ্ম একটা বিরোধ আমরা কয়েকদিন ধরে খেয়াল করছিলাম, এই জুলাই সনদকে কেন্দ্র করে কিন্তু তারা একেবারে মনে হচ্ছে যেটা মাঠ পর্যায়ে বা তৃণমূল পর্যায়ে চলে গেছে এই বিভেদটা। এটি কি আসলে আসন্ন নির্বাচনে কোনো রকমের সহিংসতার কারণ হতে পারে বা এরকম কোনো কিছু কিনা, জনাব আবুল কালাম আজাদ? দেখেন, আমরা আশা করছি যে আগামী যে নির্বাচনটা হবে, আপনি যে দুটো রাজনৈতিক দলের কথা বললেন তারা পরস্পরের প্রধানতম প্রতিপক্ষ হবে। এরকম একটা পর্যায়ে যে আজকে জুলাই সনদ নিয়ে যে এত আলোচনা হচ্ছে, এটা কিন্তু যতটা না সরকারকে চাপে ফেলার কৌশল, আমার কাছে মনে হয় যে এটা রাজনৈতিক প্রতিপক্ষকে চাপে ফেলারও একটা কৌশল হতে পারে। এটা প্রত্যেকটা রাজনৈতিক দলই চাইবে তার নিজস্ব রাজনৈতিক এজেন্ডা বাস্তবায়নের জন্য সে তার রাজনৈতিক প্রতিপক্ষকে কতটা চাপে রাখতে পারে। তো গণতন্ত্রে এই চাপে রাখার কৌশলটাকে এটাকে ইতিবাচকভাবেই দেখা উচিত আমরা মনে করি, কারণ চূড়ান্ত সিদ্ধান্ত কিন্তু দেশের জনগণ দেবে। আপনি দেশের জনগণের কাছে আপনার যে এজেন্ডাটা সেটা ভালোভাবে তুলে ধরবেন, তারপর দেশের জনগণ যার মতটাকে ভালো মনে করবে তাকে রাষ্ট্র ক্ষমতার দায়িত্ব দেবে, রাষ্ট্র পরিচালনার দায়িত্ব দেবে। আমরা ততক্ষণ পর্যন্ত অপেক্ষা রাখি। আমরা এই যে আলোচনাগুলো হচ্ছে, এই মতানৈক্যগুলো, এগুলো কিন্তু খুব অস্বাভাবিক কোনো বিষয় না, বরঞ্চ এই মতানৈক্যগুলোই একদিক থেকে ভালো, যে কারণ এই মতানৈক্যগুলো থাকলে অনেক আলোচনা হয়, আলোচনার ভালো মন্দগুলো দেশের মানুষ জানতে পারে, তাদের সিদ্ধান্ত নিতে পারে। চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়ার জন্য আমার মনে হয় এই ভারটা দেশের জনগণের উপর ছেড়ে দিলে তারা সঠিক সিদ্ধান্ত দেবে। কারণ বাংলাদেশের জনগণ অতীতে আপনি দেখেছেন যখনই তারা সুযোগ পেয়েছে তারা কিন্তু কখনো ভুল সিদ্ধান্ত দেয়নি। বাংলাদেশের জনগণ ভুল সিদ্ধান্ত দেয়নি। শামসুজ্জামান দুদু, ওই প্রশ্নটি আপনার কাছে রাখতে আলোচনা অনেক বেশি দীর্ঘায়িত না করে আমি সরাসরি প্রশ্নে চলে যাই। শামসুজ্জামান দুদু, আপনার কাছে যে প্রশ্নটি রেখেছিলাম এর আগে আমি জনাব আবুল কালাম আজাদের কাছে ওই প্রশ্নটি রেখেছিলাম যে মির্জা ফখরুল ইসলাম আলমগীর যেমনটা বলছেন যে ৭১-এর বিরোধিতা, মুক্তিযুদ্ধের বিরোধিতা করেছিলেন, এখন আর বিরোধিতা করেন না, অর্থাৎ এই বিষয়টি কাদেরকে উদ্দেশ্য করে বলছেন তিনি সেটি আমরা বুঝতেই পারছি এবং সেখান থেকে সে দল থেকেও নানা রকমের মন্তব্য আসছে জুলাই সনদকে কেন্দ্র করে বিএনপির উদ্দেশ্যে। এই যে বিএনপি এবং জামায়াতে ইসলামের মধ্যে এক ধরনের বিভেদ বা বিভক্তি তৈরি হয়েছে, সেটি কি আসলে একেবারে মাঠ পর্যায়ে চলে যাচ্ছে কিনা, জনাব শামসুজ্জামান দুদু? এটা কি ঠিক বিভেদ মানে তিক্ততা এভাবে বলা বোধহয় ঠিক না, আমার কাছে মনে হয়েছে। জামাত চরিত্রগতভাবে জামাত, যেমন ৭১ বললে পরে তারা খুব বিরক্ত হয়, কিন্তু ৭১কে বাদ দিয়ে আপনি আবার বাংলাদেশ ভাবা যাবে না। তো ৭১-এর যুদ্ধ, লক্ষ লক্ষ মানুষের শহীদ হওয়া, মানে এক সাগরের রক্ত বলতে পারে, রক্ত স্নাত বাংলাদেশ। তো এই ৭১কে, এমনকি জামাতের এখনকার বর্তমান যে আমির ডাক্তার শফিকুর রহমান সাহেব, সেও কিন্তু ক্ষমা চেয়েছে। ৭১ শব্দটা উচ্চারণ করেনি, ৪৭ থেকে শুরু করছেন এই পর্যন্ত। হয়তো তার মানে ওটা স্পষ্ট করলে ভালো হতো তার জন্য। ক্ষমা বারবার চাওয়ার থেকে একবার চাওয়া, আর ক্ষমা চাওয়া খারাপ কিছু না। মানুষের ত্রুটি বিচ্যুতি থাকতে পারে, আমরা তো আল্লাহর কাছে সবসময় নামাজের পরে তো প্রার্থনা করি আমরা, যে আল্লাহ আমাদের যে ত্রুটি, আমাদের পাপ, সেটা তুমি ক্ষমা করো। তো সেই জন্যে জামাতের এই ক্ষমা চাওয়া, ক্ষমা কথা ওরা বিব্রত হতে পারে, ভুল রাজনীতি। তো সেই জন্যে বিএনপির সঙ্গে জামাতের তুলনা করা ঠিক হবে না। বিএনপি যদি উত্তরের হয়, ওরা দক্ষিণ মেরুর, একটা মুক্তিযুদ্ধের আর একটা মুক্তিযুদ্ধের বিরোধিতাকারী।
এইভাবে যদি আমি দেখি গণতন্ত্রের সপক্ষের যে বক্তব্যগুলো সেগুলো কখনো কখনো তারা গায়ের জোরে অস্বীকার করতে চায়। নিজেদের দল, নিজেদের বক্তব্য, নিজেদের সবকিছু প্রতিষ্ঠা করা। যেমন রকেটে কিছুদিন আগে একটা সংবাদপত্র দেখলাম, একটা ছেলে চট্টগ্রামের রকেটে মানে তাকে হত্যা করা হয়েছে। রক কাটলে আসলে তার বাঁচার সুযোগ থাকে কম, রক্তক্ষরণে মারা যায়। তো রক কাটা মানেই হচ্ছে এদেশে একটা ছাত্র সংগঠনের সঙ্গে রক কাটা শব্দ আছে, মানে এরা এটা পারদর্শী, এরা সবসময় এই অপকর্মটা করছে। যেমন ৭১ মুক্তিযোদ্ধার প্রসঙ্গ, ৭১ মুক্তিযুদ্ধ বললে এর একটা প্রতিপক্ষ ছিল, যেমন এর প্রতিপক্ষ মুসলিম লীগও ছিল। মুসলিম লীগ কিন্তু অস্ত্র ধরে নাই, তারা রাজনৈতিকভাবে সেই সময় বাংলাদেশকে বিরোধিতা করছে, পাকিস্তানের সপক্ষে কথা বলেছে, কিন্তু একটি মাত্র রাজনৈতিক দল অস্বীকার করছে, সেটি আমাদের যেটা। শামসুজ্জামান দুদু, আজকের মতো অসংখ্য ধন্যবাদ। আমি একটু আবুল কালাম আজাদ মজুমদারের কাছে চলে যেতে চাই এবং ভিন্ন একটি প্রসঙ্গ সেটি আপনার কাছে আমি একটু জেনে নিতে চাই। সেটি হলো ইসির যে প্রতীক তালিকা, সেটিতে শাপলা কুড়ি যুক্ত করা হয়েছে সম্প্রতি এবং ধারণা করা হচ্ছে এটি এনসিপির জন্য দেয়া হয়েছে। এটি নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে আমরা নানা রকমের মন্তব্য শুনছি এবং অনেকেই বলছেন, বিশেষ করে দর্শকদের কাছ থেকে আমরা একটি প্রশ্ন পেয়েছি যে যদি শাপলা কুড়ি দিতেই হয়, দেওয়াই যায়, তাহলে শাপলা ফুলটা কেন নয়? একটু যদি ব্যাখ্যা করে দিতেন। ধন্যবাদ। প্রথমত এটা ব্যাখ্যা করার দায়িত্ব আমার না, কারণ নির্বাচন কমিশন একটি স্বাধীন প্রতিষ্ঠান। বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকার তাদের কার্যক্রমে কোনো হস্তক্ষেপ করে না, তারা তাদের মতো করে সিদ্ধান্ত নেয় এবং এইটার পেছনে যদি কোনো ব্যাখ্যা থাকে তাহলে সেই ব্যাখ্যাটা আসলে নির্বাচন কমিশনকেই দিতে হবে। বাধাগুলো কোথায়? অন্তর্বর্তীকালীন সরকারের আসলে এই বিষয়ে কোনো বক্তব্য নাই, এটা পুরোপুরি নির্বাচন কমিশনের বিষয়। এনসিপিও যদি মনে করে যে তাদের সাথে অন্যায় করা হচ্ছে বা তারা বৈষম্যের শিকার হচ্ছে, এক্ষেত্রে তারা চাইলে আইনি প্রতিকারের পথেও হাঁটতে পারে। এটাও একান্তই এনসিপির সিদ্ধান্ত। বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকার এখানে কারো পক্ষ নয়, কারো প্রতিপক্ষ নয়, এটা একান্তই নির্বাচন কমিশন এবং এনসিপির নিজস্ব বিষয়। মানে বাধাগুলো কোথায় সেটা নির্বাচন কমিশন বলতে পারবে। মানে আমরা শুনেছি যে বিভিন্ন শাপলা যেহেতু জাতীয় প্রতীক, এটিকে আসলে দেয়া যাবে না, তো সেক্ষেত্রে তাদেরকে কনভিন্স করার মতো কোনো বিষয় কি খুঁজে পাওয়া যাচ্ছে না? না, আমি কোনো স্পেকুলেশনের উপর কোনো কমেন্টস করব না। আচ্ছা, আপনি এই বিষয়টি নিয়ে কোনো রকমের কথা বলতে চান না। দুদু ভাই, আপনি কি একটু যুক্ত করবেন এই প্রতীকটি নিয়ে? আমি ব্যক্তিগতভাবে মনে করি নির্বাচন কমিশনের কার কোন প্রতীক সেই দলের পক্ষ থেকে তারা অনুরোধ করে বলে, এটা আইনের মধ্যে থাকলে সেই বিষয়টি তারা নির্ধারণ করে, না থাকলে করে না। সেই জায়গাটা আমার মনে হয় আমাদের মন্তব্য না করা ভালো। এটা নির্বাচন কমিশনের হাতে ছেড়ে দেওয়া। একটা প্রতীক নিয়ে একটি রাজনৈতিক দল একেবারে এক ধরনের জেদের মধ্যে আছে যে তারা এই প্রতীক ছাড়া নির্বাচনে যাবে না, তো সেক্ষেত্রে নির্বাচনের সংশয়টাও তো বাড়ে আর কি, মানে সকলের সমন্বিত অংশগ্রহণের বিষয়টা। শেষ কথা না, যে কোনো দল যখন সার্টেনলি একটা কথা বলে ফেলে তার মানে পরে আর কোনো কথা নেই, এইভাবে তো দেখার দরকার নাই। আমার কাছে মনে হয় তারা চাপ প্রয়োগ করছে, তারা অনুরোধ করছে, তারা চেষ্টা করছে, কিন্তু সময় তো এখনো শেষ হয়ে যায়নি। দেখি না একটু কি হয়, সামনে আরো কিছু দেখার বাকি আছে। অসংখ্য ধন্যবাদ শামসুজ্জামান দুদু, অসংখ্য ধন্যবাদ আবুল কালাম আজাদ মজুমদার। আপনাদের দুজনকে ধন্যবাদ জানিয়ে আজকের মতো শেষ করতে চাই। ZSRM নিবেদিত দেশ সন্ধ্যা। দর্শক, আপনাদেরও ধন্যবাদ যারা এতক্ষণ সঙ্গে ছিলেন। ধন্যবাদ সবাইকে।